দেখো ডেসক্রিপটিভ ম্যাথ যেগুলো শুধুমাত্র মিসলেনিয়াস আর হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ম্যাথ থাকে, তবে মিসলেনিয়াসে অবশ্যই একটু স্ট্যান্ডার্ড থাকে। এসআইয়ে আগে তো কঠিনই থাকতো, মানে কঠিন বলতে খুব কঠিন না হলে মোটামুটি স্ট্যান্ডার্ড মানেরই থাকতো, কিন্তু লাস্ট ডব্লিউপি কেপিএসএ অনেকটা ইজি দিয়েছিল। তবে বলা যায় না, হয়তো এবার আবার কঠিন হতে পারে, তবে অবশ্যই মিসলেনিয়াস একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আর ডিসক্রিপটিভ করার কিছু নিয়ম জানতে হবে, তার আগে চ্যাপ্টারগুলো বলে দিই যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কষা, তারপরে যে চক্রবৃদ্ধি, মিক্সার অ্যালিগেশন, মিশ্রণের অঙ্ক, রেশিও প্রপোর্শন অ্যাভারেজ, অনুপাত সমানুপাত গড়, 3 নম্বরে যে পার্টনারশিপ, অংশীদারি কারবার, তারপরে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, পাইপ অ্যান্ড সিস্টেম। এটা অনেক বড় চ্যাপ্টার 5 নম্বরটা। আর হচ্ছে রেক্টাঙ্গল অ্যান্ড স্কোয়ার। যদি এটা মেনসুরেশন হলেও আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রকে অনেকটা পাটিগণিতের অঙ্কের মধ্যে ফেলা হয়, বা এখান থেকে প্রশ্ন আসে ডেসক্রিপটিভেও। আর মিসলেনিয়াসের জন্য মাঝে মধ্যে আবার ডেসক্রিপটিভে তোমার নাম্বার সিস্টেম বা লসাগু গসাগু ওই জায়গা থেকেও দিয়ে দিতে পারে, মানে দেয়, ঠিক আছে। তা বা হচ্ছে তোমার সিম্পলিফিকেশন ওইগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। ওইগুলো যতটুকু করানো দরকার সেটা অবশ্যই করিয়ে দেবো। তো এইগুলো হচ্ছে মেন মেন চ্যাপ্টার। এবার দেখো যে আহ, নিয়মটা কি। একটা ডেসক্রিপটিভ কোনো ম্যাথ তুমি করাচ্ছ, তার মানে ধরতে হবে যে ধরো কোনো একটা স্টুডেন্ট, সে প্রথম থেকে তাকে বেসিক জায়গা থেকে একটা ম্যাথ কিভাবে হবে সেই ব্যাপারটা তুমি শেখাবে। তো 1 নম্বর নিয়ম যেটা, সরাসরি সূত্র প্রয়োগ না করা। মানে ধরো একটা স্টুডেন্টকে তুমি প্রথম থেকে অঙ্ক শেখাচ্ছ, যে আজকে যেটা শেখাবো সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট, বলো যে কোনো কিছু নেই, তুমি হঠাৎ করে বলবে যে দেখো সবাই দেখে নাও যে আই সমান পিটিআর বাই 100, আই কে সুদ বলে, তারপরে হচ্ছে পি কে আসল বলে, টি কে সময় বলে, আর কে সুদের হার বলে, বলে তুমি অঙ্ক শুরু করে দেবে। হয়তো অনেকে করায়, মানে করাতে পারে, কিন্তু একজন আইডিয়াল টিচার, আদর্শ টিচার যে হবে, বা যদি স্টুডেন্ট ভালো মানের হয়, ওরকম করলেও তাকে জিজ্ঞাসা করবে যে স্যার কোথা থেকে এলো, বা কেন করবো এই সূত্রটা, কেন অ্যাপ্লাই করবো, বলবেই তো। কারণ এমনি তুমি আই সমান পিটিআর বাই 100 হয়ে গেল, এমনি এমনি হয়ে গেল সূত্র। তাহলে এই ব্যাপারটা একটা, যে সরাসরি সূত্র প্রয়োগ না করে, সূত্র প্রয়োগ না করে বলছি না, সূত্র করো, আই সমান পিটিআর বাই ধরেই করো, কিন্তু সূত্রটা কিভাবে এলো বা কোথা থেকে সেটাকে একটু বলে দাও। কারণ তোমার এই সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা মাধ্যমিকের বইয়ে দেওয়া আছে, টেনের বইয়ে দেওয়া আছে, সেখানে তো আগে সূত্রটাকে এস্টাবলিশ করেছে, ওরা প্রতিষ্ঠা করেছে, তারপরে অঙ্ক শুরু হয়েছে। এবার একবার দেখিয়ে দিয়েছে, বাকি প্রত্যেকটা অঙ্কতে আর দেখায়নি। এবার আমাদের সেটা বুঝি না, আমরা কি বা জানি যে আই সমান পিটিআর বাই 100 লিখে দাও, দিয়ে অঙ্ক শুরু করো। তো প্রথমেই এটা এসআই যদিও বা অত ধরাধরি না করে, তো মিসলেনিয়াসে চরম ধরাধরি করে। কেউ যদি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করে তাহলে নাম্বার দেবে না। অজানা রাশি নির্ণয়ের ক্ষেত্রে এক্স ধরা, ঠিক আছে, যে কোনো অজানা রাশি 100 ধরে হতে পারে, কেউ নাম্বার পেয়েছিল, কেউ করেছিল, নাম্বার দিয়েছে, কিন্তু আমি রিস্ক নিতে মানা করবো, বা আমি করাবো না। আমি সবসময় কোনো অজানা রাশি বা কিছু বের করার সময় এক্স ধরে বের করার চেষ্টা করবো। মানে কোনো কিছু একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট ধরে নিই বা এক্স ধরে নিই, সেইগুলো বলছি না ধরে করতে, এই 100 ধরে নিই, এগুলো না করতে। প্রশ্ন অনুযায়ী স্টেপ বাই স্টেপ পড়া, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নে যেমন দেওয়া থাকবে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কন্ডিশন যেমন দেওয়া আছে, সেই অনুযায়ী পরপর স্টেপ বাই স্টেপ পড়া। যেমন কোনো একটা ম্যাথের ক্ষেত্রে ধরো দেখা গেল যে বিক্রয় মূল্য বলা আছে, তাহলে আমার কাজ হচ্ছে ওটাই জায়গায় ক্রয় মূল্য আমি বের করবো। হয়তো হতে পারে ক্রয় মূল্য না করেও তোমার অঙ্ক মিলে যাচ্ছে, বা হতেই পারে, কিন্তু ডেসক্রিপটিভ নিয়ম ওটা, হয়তো বিক্রয় মূল্য বলা আছে, তাহলে তুমি ক্রয় মূল্য বের করো, মানে আসলটা কি ছিল, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ। 4 নম্বরে স্টেপ জাম্প না করা, শেষে উত্তর লিখে দেওয়া, অর্থাৎ যেটা হয়ে গেলে সেই আগে আমরা যেমন বাচ্চাদের মতো যেমন করতাম এমনি ক্লাসেও, যে শেষে আর একবার উত্তরটাকে লিখে দিও। আর লাস্টে যে ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনের জায়গায় ডিজিটটাকে না কাটাই ভালো, এটা আমার মনে হয়। ঠিক আছে, অন্যান্য অনেকে হয়তো বলেছে যে হতে পারে ডিজিটগুলো কাটা, মানে কিরকম, হয়তো 20 × 5/10 এরকম আছে। তো আমরা যদি বেশি জটিল হয় তাহলে রাফে করতে পারো ক্যালকুলেশন, বা
আমরা এটা বুঝতে পারছি কত হচ্ছে 10 হবে, 100/10 মানে হচ্ছে 10। তাহলে শুধু জাস্ট এরকম করেই লিখে রাখবো। ওই যে আমরা করে না 5 × 2 এভাবে কেটে, এগুলো একটা বাজে জিনিস হয়ে যায়, কেমন দেখতে লাগে। বা হয়তো ডিজিট কত কোথায় কি ছিল সেই সময় মানে টিচারের অসুবিধা হতে পারে, তাই কম্পিটিটিভে এরকম করবে না, মানে ওরকম কোনো কিছু কাটাকুটি কিছু করবে না। কাটাকুটি হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু সাইডে করো বা রাফে করো, দিয়ে ফ্রেশ ভাবে লেখো। এবার দেখো সরল সুদ চক্রবৃদ্ধি সুদের, মানে আজকে শুধুমাত্র সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সেটাই করাবো। যে আমরা কি জিনিস জানি, যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে কি হচ্ছে, 1 টাকার 1 বছরের সুদ কত হবে, r/100 টাকা। তাই তো আমাদের যেটা পার্সেন্টেজ করি, অর্থাৎ 100-র মধ্যে কত, তো সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে ওটাই, যে 100 টাকাতে কত টাকা সুদ দেবে 1 বছর, সেই হিসেবে করা হয়। তাই 100 টাকাতে 1 বছরে যদি 8 টাকা সুদ হয়, তাহলে 1 টাকার 1 বছরের সুদ r/100 হবে। আর পি কেন লেখা হয়, কারণ ইংলিশে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল, সেখানে জন্য পি ধরে করে। তো পি টাকার 1 বছরের সুদ কত হবে, PR/100। আর পি টাকার t বছরের সুদ কত হবে, PTR/100। এইভাবে সূত্রটা আসছে। অতএব সরল সুদ I = PTR/100, এটা হচ্ছে সূত্র। তুমি অন্তত এত না লিখলেও, কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় অঙ্ক দেয়। আজকে যেমন অঙ্কগুলো প্রথমে এটা বুঝতে পারি না, একটু সহজ সহজ নেওয়া ছিল, যাই হোক অসুবিধা নেই। মোটামুটি তো আশা করি তো সবার অঙ্কগুলো তো জানা আছে। তো যেমন আজকে যেমন অনেক বড় বড় অঙ্ক আছে, তো এমনিতে অনেক বড় অঙ্ক, তো এতটা অন্তত না লিখলে পরেও তুমি পরীক্ষার সময়তে তো তোমাকে যে কোনো একটা অঙ্ক দেবে, তো সেই অঙ্কটার ক্ষেত্রে কতটুকু কি লিখতে হবে সেটা আমি লিখে দেখাচ্ছি। যে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যে ₹600 at the rate of 4% simple interest per annum and ₹500 at the rate of 6% per annum are lent on the same date. After how much time the amounts on both principals be equal? মানে 600 টাকা বার্ষিক 4% সুদের হারে এবং 500 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে কত সময়ে মোট টাকার পরিমাণ সমান হবে। তাহলে এটা কি করব, যে আমরা জানি যে 100 টাকার 1 বছরের 1 বছরের সরল সুদ 8 টাকা হলে পি টাকার t বছরের সরল সুদ I = PTR/100। অন্তত এইটুকু প্রথমে লিখে দাও, শুরুতেই একদম I = PTR/100 জানি বলে লিখে দেও না, মানে ওটা যেটা অঙ্কতে দেখালাম এটা এখানে লিখলাম। তাহলে দেখো কি আছে এখানে, 600 টাকার 4% হারে আছে একটা, তাহলে প্রথম ক্ষেত্রে আসল পি মানে হচ্ছে 600 টাকা, সুদের হার আর মানে হচ্ছে 4%, আর একটা কি দিয়েছে, কত সময়ে মোট টাকার পরিমাণ সমান হবে, ওটা যেহেতু ধরি টি সময় না লিখলে হবে, কারণ টি বছরে আমরা হিসেব করেছি সেই কারণের জন্য ওটা লিখছি না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, যে 1 থেকে পাই সরল সুদ, এটাকে I1 দিচ্ছি, এটা মানে হচ্ছে 600 গণিত টি, মানে টি আছে, আর মানে হচ্ছে 4% বাই হচ্ছে 100 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 24, এই 0 0 দুটো কেটে যাচ্ছে, মানে হচ্ছে 4 6 24টি। এখানে কিন্তু টাকা লিখবে না, কারণ এটা হচ্ছে একটা ইকুয়েশন, সমীকরণ।
সেই কারণের জন্য আমরা কি করছি, যে কোনো টাকা ফাঁকা কিছু লিখছি না। দ্বিতীয় ক্ষেত্রে আসল পি মানে কত আছে, 500 টাকা। সুদের হার আর কত আছে, 6%। তাহলে অতএব সরল সুদ I2 মানে হচ্ছে 500 ইন্টু টি ইন্টু 6/100, এটা মানে কত হচ্ছে 30t। তাহলে আমাদের অঙ্কটা কি দিয়েছিল, যে আফটার হাউ মাচ টাইম দ্য অ্যামাউন্টস অন বোথ প্রিন্সিপাল বি ইকুয়াল, অর্থাৎ দুটো যে প্রিন্সিপাল আছে সেটা সমান হবে। প্রিন্সিপাল বলতে ওই মোট টাকাটা, মানে সুদে আসলে সমান হবে। তাহলে কি করবো, যে শর্তে প্রথমটার ক্ষেত্রে 600 টাকা হচ্ছে আসল, আর সুদ হয়েছে 24টি। দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে 500, আর সুদ হয়েছে 30টি। এই সুদ আসল সমান হবে, বা 24টি বিয়োগ হচ্ছে 30টি সমান 500 মাইনাস 600, বা -60 ইকুয়াল টু হচ্ছে -100। এই যে একটা জিনিসও করতাম আমরা, দুই দিকে মাইনাস কেটে দেওয়া, ওরকম ভাবে কাটবে না, আর একটা লাইন করো যে 60 ইকুয়াল টু 100। আর চেষ্টা করবে সবসময় যখন ইকুয়েশন বা সমীকরণ করবে সব নিচে নিচে লেখার, মানে সাইডে বারটা দিয়ে লিখবে না, সাইডে না করে সবই পরপর লিখবে। আর মনে হচ্ছে যে টি মানে তুমি বুঝেই যাচ্ছ, তো একদম ওটা ডিরেক্ট 16 15 2/3 করলে তা করবে না, স্টেপ জাম্প করবে না কোনো জায়গাতে। তাহলে কত সময়ে মোট টাকার পরিমাণ সমান হবে, তাহলে অতএব 16 × 2/3 বছরে মোট টাকার পরিমাণ সমান হবে। তুমি প্রিলির জন্য যতটুকু যেমন সহজে যা করবে করবে, কিন্তু মেন্সে এইভাবে লিখে করবে। এরকম করে যেমন এ সার্টেন প্রিন্সিপাল ইজ ডাবলড ইন 20 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স উইল বি ট্রিপলড। মানে কোনো টাকা 20 বছরে সরল সুদের হারে দ্বিগুণ হয়, 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 3 গুণ হবে। এমনিতে সিম্পল ইন্টারেস্ট শর্টকাটে আমরা কি করি, যে ফর্মুলা b-1 বা a-1 ইন্টু টি, তাই তো, মানে 3 গুণ বলেছে, 3 - 1 মানে 20, বাই 2-1 মানে হচ্ছে 1, আর টি মানে আছে 20, মানে হচ্ছে 40 বছর উত্তর হবে। কিন্তু এরকম ভাবে তো করলে হবে না। ডেসক্রিপটিভ মানে হচ্ছে যে তোমাকে যতটুকু যেগুলো দেওয়া আছে, যে কোনো টাকা 20 বছরে সরল সুদের দ্বিগুণ বলেছে, তাহলে আগে আমাকে প্রথমে এখান থেকে টাইম জানা আছে আমার, তারপরে দ্বিগুণ বলেছে মানে আসল জানা আছে, সুদ আসল জানা আছে, দ্বিগুণ বলেছে সেটা এক্স আর 2x ধরে নেব। তাহলে সুদের হার আমরা জানি না, তাহলে সুদের হার প্রথমে আগে আমাকে বের করতে হবে। সুদের হার বের করার পরে কত বছরে তা 3 গুণ হবে বলেছে, দেওয়ার পর আমাকে বছর বের করতে হবে। লিখি লিখবো সে একই জিনিসই, যে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার, এখানে সরল লিখো, সরল সুদ I সমান PTR/100। তাহলে কি বলেছে, যে সার্টেন কোনো টাকা 20 বছরে সরল সুদের হার দ্বিগুণ হয়। এই যে দ্বিগুণ, কেউ 1 টাকা 2 টাকা ধরবে, কিন্তু ডেসক্রিপটিভে ওরকম 1 টাকা 2 টাকা ধরবে না, এক্সই ধরবে। তাহলে কি হচ্ছে, যে ধরি আসল পি সমান হচ্ছে x টাকা। এবার কি বলছে, সুদের হারে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ আসল দ্বিগুণ, অর্থাৎ
2x টাকা হলে সুদ হচ্ছে x টাকা। সময় t হচ্ছে কত, 20 বছর। তাহলে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি, সেখান থেকে আমরা বের করবো যে 1 থেকে পাই। আই বসাও, আই কত হয়েছে x, p মানে কত হচ্ছে x, t মানে হচ্ছে 20, আর বের করতে হবে আমাকে 20x আর ইকুয়াল টু 100x। ওই উপরে উপরে নিচে নিচে কেটে যায় বলে ওইভাবেও কাটবে না। আর সমান 100x বাই হচ্ছে 20x বা আর ইকুয়াল টু হচ্ছে 5। কোনো একটা সমীকরণ বা কিছু করার নিয়ম হচ্ছে এটাই, এইভাবে করা। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কতে আমাকে কি জানতে চেয়েছে যে 3 গুণ কত বছরে 3 গুণ হবে। তাহলে সুদ আসল 3 গুণ অর্থাৎ 3x টাকা হলে সুদ আয় হবে 3x মাইনাস এক্স, মানে হচ্ছে 2x টাকা। তাহলে আবার 1 থেকে পাই 2x ইকুয়াল টু p মানে হচ্ছে x আর r মানে t, t মানে এখন আমরা কি করব, কত বছরে মানে t বের করব, আর r হলো তোমার 5। তাহলে 5tx ইকুয়াল টু হচ্ছে 200x বা t ইকুয়াল টু 200x বাই 5x বা t ইকুয়াল টু 40। তাহলে অতএব 40 বছরে এই অঙ্কটা যেমন অনেকটা বড় হবে এবং ভালো করে বুঝবে যে ফাদার ডিস্ট্রিবিউটেড রুপিস 25,300, 25,300 টাকা অ্যামং হিজ 3 সন্স, 3জন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া আছে, 3 পুত্রের মধ্যে, যাদের বয়স হচ্ছে 10, 12 and 14 years, in such a way that when they will complete 18 years of age each will get same amount of money, simple interest being 5% per annum, find the money was distributed among them। তার মানে কি বলছে যে আহ, যাদের বয়স মানে এক পিতা 25,300 টাকা তার 3 পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাদের বয়স হচ্ছে 10 বছর, 12 বছর, 14 বছর, যে তাদের বয়স যখন 18 বছর হবে তখন সবাই কি হচ্ছে একই টাকা পাবে। দু রকমের অঙ্ক থাকে, এটা একটা থাকে যে 3টে ব্যাংকের মধ্যে ভাগ করে দেওয়া হলো যেখানে বলে যে সবাই সেম ইন্টারেস্ট পাবে অর্থাৎ একই সুদ পাবে, আর এখানে কিন্তু সুদ বলেনি যে টোটাল অ্যামাউন্ট পাবে অর্থাৎ সুদ আসল সবাই একই পাবে টাকাটা। তো যখন 18 বছর হবে তাহলে সিম্পল ইন্টারেস্ট বিইং 5% পার অ্যানিউম, আর সেটা সরল সুদ সেটা হচ্ছে 5% দেবে। তাহলে ফাইন্ড হাউ মেনি ওয়াজ, অর্থাৎ কোন পত্রকে কত টাকা দিয়েছিল সেটা বের করতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ আই সমান পিটিআর বাই 100। তাহলে কি হচ্ছে দেখো যে প্রথম, তাহলে ধরি 3 পুত্রকে
এক্স ওয়াই এবং জেড টাকা দেন। তাহলে দেখা যায় প্রথম পুত্রের, আচ্ছা এখানে একটা সমীকরণ আমরা আগে তৈরি করে রাখি। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা মানে কত, 25,300। 25,300, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। প্রথম পুত্রের ক্ষেত্রে, প্রথম পুত্রের ক্ষেত্রে সরল সুদ I1 সমান, প্রথম পুত্রের এক্স টাকা রেখেছি, তাই তো? তাহলে এক্স, আর দেখো যে বয়সটা কত হবে, 10 বছর বয়স বলেছে, তার মানে হচ্ছে 18 বছর বয়স মানে হচ্ছে 8, আর আর মানে কত বলেছে, 5%। 40x বাই হচ্ছে 100। দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে সরল সুদ ওয়াই টাকা রাখে, কত বছর বয়স দ্বিতীয় পুত্রের, 12, মানে হচ্ছে 6 বছরে হবে, 6, 30y বাই হচ্ছে 100। তৃতীয় পুত্রের হচ্ছে 4 বছর হবে। তাহলে দ্বিতীয় শর্তে এদের কিন্তু ইন্টারেস্ট গুলো সমান বলেনি, বলেছে কি যে যত টাকা করে রাখে সুদ আসল সমান হবে, ঠিক আছে, সুদ আসল সমান হবে। তাহলে প্রথম পত্রের ক্ষেত্রে এক্স টাকা মানে এক্স প্লাস 40x বাই 100 ইকুয়াল টু দ্বিতীয় জনের ওয়াই প্লাস 30y বাই 100, তৃতীয় জনের জেড প্লাস 20z বাই হচ্ছে 100। এইটা সমান কে ধরছি, তো দেখো 140x বাই 100 সমান হচ্ছে 130y বাই 100, 120z বাই 100। এই 100 সব উড়ে গেল, 40 উড়ে গেল, মানে কি 14x সমান 13y সমান 12z সমান কে। বা x সমান হচ্ছে কে বাই 14, y সমান হচ্ছে কে বাই 13, z সমান হচ্ছে কে বাই 12। তাহলে এই x এর মানগুলো কি করছি আমরা, এক্স ওয়াই জেড এর মানগুলো 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। এই 1 নম্বর তো নাই, ওইটা কত লিখেছি, 2 নম্বর সমীকরণ করেছি। তা 2 নম্বরে বসিয়ে পাই কি হচ্ছে, কে বাই 14 প্লাস কে বাই 13 প্লাস কে বাই 12, এটা ইকুয়াল টু 25,300। ওই যে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে রেখেছিলাম, 25,300। এবার এখানে আবার একটু ক্যালকুলেশন করতে হবে, 25, 14, 13 আর 12 লসাগু কত। এটা ডব্লিউবিসিএস এ 2000 সালে বা এরকম সালে পড়েছিল, পুরোনো অঙ্ক। 6 × 78 আর 14, 4 × 8 = 32, 2, 4 × 7 = 28, 31, 8 × 8 7 × 7, 2, 8 × 9 7 × 10, 1092। তাহলে 14 থাকলো, তাহলে কত হবে, 78, 78 কে 13 আছে মানে হচ্ছে 8 × 104, 84, 12 মানে হচ্ছে 9 × 12 = 108, 91। 4 × 5 8 × 5 = 13, 3, 9 × 10 8 × 18 7 × 25, 253 কে।
তাহলে কে এর মান পেয়ে গেলাম 10,000, 1,92,000। তাহলে এবার পেয়ে যাবো যে কার দামে কত, এখান থেকে এই এক্স এর মান থেকে। এক্স 1092 বাই হচ্ছে 14, মানে হচ্ছে 7,1498 না, হ্যাঁ 7,1498, 11, 12, 8,112, 7,800। ওয়াই ইকুয়াল টু কত আছে, 13 আর 12 হবে, এটা 13, 8 তারা 104, 4 তারা 52, 9, 12, 108, 12 কে 12। তাহলে অতএব লিখে দেবে যে অতএব 3 ছেলের নামে যথাক্রমে 7,800, 8,400 এবং 9,100 টাকা জমা রেখেছিলেন। অ্যাকচুয়ালি আগে এই অঙ্কটা এতটা অনেকটাই বড় অঙ্ক, তা বলা যায় না, এখন দিয়ে দিতে পারে। এগুলো আগে যখন 10 নম্বরের অঙ্ক থাকতো, তোমার মিসলিনিয়াস বা ডব্লিউবিসিএস, এখন তো 5 নম্বরের অঙ্ক। এবং